নমো তাচ্ছা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্ধাচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পুণ্যপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞানবিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। উপাসক নয়ন বড়ুয়া, আমরা কত পৃষ্ঠাতে ছিলাম? 72 পৃষ্ঠা শেষ হয়ে গেছিল। 74 পৃষ্ঠা প্রথম ওই অরূপ ধ্যান কুশল চিত্ত পর্যন্ত শেষ। ইন্দ্রা বড়ুয়া, এর পরের প্যারাটা পড়েন। তৎপর মনে করো যে এখান থেকে না বানতে না দিদি, ওই 74 পৃষ্ঠার উপবচর পঞ্চবিধ দিয়ে আনে, এখান থেকে আরম্ভ হবে। দিদি ওই আপনাদের সাথে ওই আমাদের এই বইতে মিল নাই তো। নয়ন তৎপর এরপরে আর কি, এরপরে পরের প্যারা এই তৃতীয় রূপ ধ্যান না, এটার পরের প্যারা রূপবচর পঞ্চবিধ। হ্যাঁ। রূপবচর পঞ্চবিধ ধ্যানে আলম্বনের কোনো পার্থক্য আবশ্যক করে না। একাধিক না একবিধ আলম্বনে পঞ্চবিধ ধ্যান উৎপন্ন হইতে পারে। পৃথিবী কৃষ্ণকে কিংবা অন্য কোনো কৃষ্ণকে বা শ্বাস প্রশ্বাসকে আলম্বন গ্রহণ করিয়া প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ধ্যান চিত্ত উৎপন্ন করা। সুতরাং রূপবচর পঞ্চবিধ ধ্যানের পার্থক্য এই আলম্বন হেতু নহে, ধ্যানাঙ্গের ক্রমিক বিবর্জন হেতু ইহা পঞ্চবিধ। কিন্তু অরূপবচর চিত্তে ধ্যানাঙ্গের বিবর্জনতা নাই, এই জন্য চিত্তসমূহ সর্বদাই পঞ্চম ধ্যানে এবং উপেক্ষা ও একাগ্রতায় ইহাদের ধ্যানাঙ্গ। এই অরূপবচর ধ্যান চিত্তের আলম্বনের পার্থক্য নেই, ইহা চতুর্বিধ। কিন্তু কুশল বিপাক ক্রিয়া ভেদে দ্বাদশবিধ। ইহার আলম্বন দুই প্রকারে ব্যবহৃত হয়, এক অতিক্রমিতব্য ও দুই আলম্বিতব্য। প্রথম অরূপ ধ্যানের রূপবচর প্রথম ধ্যানের আলম্বন অতিক্রমিতব্য এবং সে আলম্বন হইতে উদ্ঘাটন লব্ধ অনন্ত আকাশ আলতিম্ব ভিদ্য। দ্বিতীয় অরূপ ধ্যানে প্রথম অরূপ ধ্যানের আলম্বন অনন্ত আকাশ অতিক্রমিতব্য এবং প্রথম অরূপ বিজ্ঞান আলম্বিতব্য। তৃতীয় অরূপ ধ্যানে উক্ত প্রথম অরূপ বিজ্ঞান অতিক্রমিতব্য এবং তার নাস্তি ভাব আকিঞ্চন আলম্বিতব্য। চতুর্থ অরূপ ধ্যানে ওই নাস্তি বা আকিঞ্চন অতিক্রমতিব্য এবং ওই নাস্তিভাব বা আকিঞ্চন আলম্বন উৎপন্ন শান্ত ভাব। তৃতীয় অরূপ ধ্যান চিত্ত আলম্বিতব্য। চিত্তের এই শান্ত অবস্থা স্থূল সংজ্ঞা নহে, সূক্ষ্ম
অসংজ্ঞাও নহে। চিত্তের এই রূপ অবস্থা চতুর্থ ও রূপ ধ্যান কুশল চিত্ত। নয়ন বাবু আলোচনা করেন একলেন একলেন। এমনি তো নয়ন বাবু বুঝে গেছেন পুরাটা না, এগুলো তো আপনি আগে পড়ছেন ভালো করে। বলতে এখানে বলা হচ্ছে রূপাবচর পঞ্চবিধ ধ্যানে আলম্বনের কোনো পার্থক্য আবশ্যক করে না। তো বলতে যারা পড়তেছে তারাও আশা করি বুঝতে পারবে, কারণ বোঝার মতো করে লিখতে আর কি। রূপাবচর পঞ্চবিধ ধ্যানে আলম্বনে কোনো পার্থক্য আবশ্যক করে না, একবিধ আলম্বনেই পঞ্চবিধ ধ্যান উৎপন্ন হইতে পারে। পঞ্চবিধ ধ্যান উৎপন্ন হইতে পারে। আলোচনা করবেন আপনি? বলেন এটাতে কি বলা হচ্ছে এটা বলেন। এখানে বলা হচ্ছে বলতে অরূপাবচর ধ্যানের, আমরা তো পড়লাম একটু আগে অরূপাবচর কুশল চিত্তটা। তো এখন এখানে অরূপাবচর এবং রূপাবচরের সাথে একটু মানে পার্থক্য করে বোঝানোর জন্য সহজ করে ফেলছে আর কি এটা। এখানে বলা হচ্ছে রূপাবচর যে ধ্যান, সেটার জন্য আলম্বন আলাদা আলাদা আলম্বনের দরকার হয় না। একটা আলম্বন থেকে পঞ্চম ধ্যান পর্যন্ত লাভ করা যায় রূপাবচর ধ্যানে, এটা বলা হচ্ছে এখানে। পৃথিবী কৃষ্ণকে কিংবা বলতে বলেন পৃথিবী কৃষ্ণকে কিংবা অন্য কোনো কৃষ্ণকে বা শ্বাস প্রশ্বাসকে আলম্বন গ্রহণ করিয়া প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ধ্যান চিত্ত উৎপন্ন করা যায়। এখানে যে কোনো একটা, হয়তো পৃথিবী অথবা অন্য কোনো কৃষ্ণ অথবা শ্বাস প্রশ্বাসকে, যেটা বলতে আমরা কয়েকদিন আগে একটা প্র্যাকটিস করলাম, ওরকম শ্বাস প্রশ্বাসকেও যদি আমরা আলম্বন করি, সেক্ষেত্রেও আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ধ্যান চিত্ত উৎপন্ন করা যায় রূপাবচর ধ্যানে। সুতরাং রূপাবচর পঞ্চবিধ ধ্যানের পার্থক্য এই আলম্বন হেতু নহে, ধ্যানাঙ্গের ক্রমিক বিবর্জন হেতুই ইহা পঞ্চবিধ। এখানে বলা হচ্ছে সুতরাং রূপাবচর পঞ্চবিধ ধ্যানের পার্থক্য এই আলম্বনের হেতু নহে বা আলম্বনের জন্য নয়, ধ্যানাঙ্গের ক্রমিক বিবর্জন হেতুই ইহা। রূপাবচর ধ্যানের 5টি ধ্যানাঙ্গের কারণে এটা পঞ্চবিধ আর কি। বন্দনা মঙ্গল নাকি বাকিটা একটু মিউট করে রাখেন, যারা কথা বলছেন তারা একটু মিউট করে রাখেন। কিন্তু অরূপবচর চিত্তে ধ্যানাঙ্গের বিবর্জনতা নাই। এই জন্য চিত্তসমূহ সর্বদা পঞ্চম ধ্যানিক এবং একাগ্রতায় ইহাদের ধ্যানাঙ্গ। এই ধ্যানাঙ্গ বলতে আমাদের এই রূপবচর ধ্যানাঙ্গ বিতর্ক, বিচার, প্রীতি, সুখ, একাগ্রতা, এটা হবে না 5টা? পঞ্চম ধ্যানিক মানে পঞ্চম ধ্যানে আমরা কি পাইছিলাম? উপেক্ষা এবং একাগ্রতা, এই দুইটা। হ্যাঁ, প্রথমের যেটা কথা হচ্ছে, আমরা যেটা প্রথমে দেখলাম রূপবচর ধ্যান 5টা, এই 5টাকে আপনি কৃষ্ণ 10 প্রকার কৃষ্ণ ভাবনা পেয়েছিলাম না আমরা? আচ্ছা, এখনো এগুলো আলোচনা হয়নি না, আমরা পাবো না 10 প্রকার কৃষ্ণ, 10 কৃষ্ণ ভাবনা এবং আনাপান স্মৃতি ভাবনা। আরো যে যে ভাবনাগুলোর মধ্য দিয়ে পঞ্চম ধ্যান পর্যন্ত অর্জন করা যায়, তো সেটা প্রথম ধ্যান থেকে শুরু করলে পঞ্চম ধ্যানও একই আলম্বন দ্বারা এটা হওয়া সম্ভব। কিন্তু অরূপবচরে পঞ্চম ধ্যানিক অঙ্গ অর্থাৎ উপেক্ষা এবং একাগ্রতা, যদি আপনাকে যদি বলা হয় যে অরূপ ধ্যানের অঙ্গ কি, তখন আপনি বলবেন যে অরূপ ধ্যানের 2টি অঙ্গ, উপেক্ষা এবং একাগ্রতা।
একাগ্রতা। হ্যাঁ, অঙ্গ সবগুলোর একই, তাইলে এটা 4 প্রকার হইল কিভাবে? আলম্বনের কারণে। আলম্বন সেখানে 4 প্রকার। আলম্বনতা। হুম। হ্যাঁ 4 প্রকারের মধ্যেও আরো কথা আছে। প্রত্যেকটা জায়গাতে 2টা আলম্বনের ব্যবহার রয়েছে। হ্যাঁ একটা আলম্বন দিয়ে ওই ধ্যানগুলো হয় না, অরূপবচর ধ্যান হয় না। হবে না। 2টা আলম্বনের ব্যবহার সেখানে রয়েছে। প্রথমটা আকাশ অনন্তায়তন, এটা ঠিক আছে, এটা একটি আলম্বন, ওই আলম্বনকে কেন্দ্র করেই তিনি আকাশ অনন্তায়তন ধ্যান করেন। কিন্তু দ্বিতীয়টার বেলায় দেখা যায় কি আকাশ অতিক্রমিতব্য আর বিজ্ঞান আলম্বিতব্য। দ্বিতীয় ধ্যানে বিজ্ঞান হচ্ছে যে মূলত আলম্বন, আর আকাশকে বাদ দিয়েও দ্বিতীয় ধ্যান এটা করা যায় না। অরূপবচরের দ্বিতীয় ধ্যান বিজ্ঞান অনন্তায়তন, এটা ওটার সহযোগিতা লাগে, বুঝছেন? আমরা যেরকম বলার সময় ওটার সহযোগিতা নিয়েই বলতে হয়, ঠিক ধ্যান করার সময়ও ওটার সহযোগিতা নিয়েই এটা ধ্যান করতে হয়। এটা অতিক্রমিতব্য। এটা একটা প্রাথমিক আর একটা বানতে, এটা প্রথম শুরু আর একটা আবার শেষে। আলম্বন হচ্ছে যে হ্যাঁ বিজ্ঞান, দ্বিতীয় ধ্যানের আলম্বন হচ্ছে বিজ্ঞান। ঠিক একইভাবে তৃতীয় ধ্যানের আলম্বন হচ্ছে যে আকিঞ্চ, কিন্তু অতিক্রমিতব্য হচ্ছে বলতে বিজ্ঞান হবে না। হ্যাঁ, তারপরে চতুর্থ ধ্যানেরও ঠিক একইভাবে আকিঞ্চ বা নাস্তিভাব হচ্ছে যে অতিক্রমিতব্য, আর নৈবসংজ্ঞা নাসংজ্ঞা হচ্ছে যে বিজ্ঞান আলম্বিতব্য। এইভাবে এই 4টা বিষয়ই আমরা এখানে পাবো। এরপর এটা আপনি লাইন বাই লাইন বলে আসলে বুঝে যাবেন এখন। আচ্ছা আচ্ছা, এখানে বলতে আরেকটা জিনিস বুঝার বিষয় আছে এখানে, সেটা হচ্ছে সুতরাং রূপবছর পঞ্চবিধ ধ্যানের পার্থক্য এই আলম্বন হেতু নহে। আলম্বনের জন্য কিন্তু এখানে পার্থক্য নাই, পার্থক্য নাই। এখানে পার্থক্য হচ্ছে ধ্যান অঙ্গের কারণে। ধ্যান অঙ্গগুলো হচ্ছে আমাদের বিতর্ক, বিচার, প্রীতি, সুখ, একাগ্রতা। এই 5টার কারণে ওখানে পঞ্চম ধ্যান বা 5 প্রকার। আবার এখানে অল্প বছরে হচ্ছে আপনার ওখানে ধ্যান অঙ্গ হচ্ছে শুধু উপেক্ষা এবং একাগ্রতা, কিন্তু ওখানে পার্থক্য হবে আলম্বনের কারণে। ওই 4 প্রকারের ধ্যান হবে শুধু আলম্বনের কারণে। এই জিনিসটা এখানে আপনি যেটা বলছেন আর কি। তো এরপরে বলা হচ্ছে এই অরূপ বছর ধ্যান চিত্তের এই অরূপ বছর ধ্যান চিত্তের আলম্বনের পার্থক্য হেতু ইহা চতুর্বিধ, কিন্তু কুশল, বিপাক ও ক্রিয়াভেদে দ্বাদশবিধ। তাহলে কুশল 4 প্রকার, বিপাক 4 প্রকার, ক্রিয়া 4 প্রকার। এভাবে ভাগ করলে এটা 12 প্রকার হয় আর কি। ইহার আলম্বন 2 প্রকারে ব্যবহৃত হয়, একটা হচ্ছে অতিক্রমিতব্য, একটা হচ্ছে আলম্বিতব্য। প্রথম অরূপ ধ্যানের রূপাবছর পঞ্চম ধ্যানের আলম্বন। প্রথম অরূপ ধ্যানের রূপাবছর পঞ্চম ধ্যানের আলম্বন অতিক্রমিতব্য। এরপর হচ্ছে সে আলম্বন হইতে উদ্ঘাটন লব্ধ অনন্ত আকাশ। এটা হচ্ছে আলম্বিতব্য। প্রথমটাতেও আমি তো এটা এরকম বলছি, আকাশ অনন্তায়তন এটা শুধু আলম্বিতব্য বলছিলাম, কিন্তু সেখানেও বলা হচ্ছে যে কি পঞ্চম ধ্যানের যে আলম্বনগুলো এতক্ষণ আমার কাছে ছিল পঞ্চম ধ্যান পর্যন্ত, বা যেই আলম্বন দিয়ে আমি ওই পর্যন্ত করেছিলাম, এটা অতিক্রমতব্য। এটা অতিক্রম করলেই রূপবচরের সমস্ত অবস্থা অতিক্রম করলেই আকাশ কল্পনা করা যায়, আকাশ চিন্তা করা যায়, আকাশ অনন্ত দেখা যায়। বুঝছেন? না হলে আকাশ অনন্ত দেখবার কোনো উপায় নাই। আপনি যদি পৃথিবী দেখে যান তাহলে আকাশ অনন্ত কোথায় বলবেন?
আপনি বলবেন যে এখানে আকাশের সমাপ্তি, পৃথিবীতে এখন লেগে গেছে, এখানে আকাশের সমাপ্তি, তাই সমাপ্তি হয়ে গেল না? তাহলে এটা আছে, হ্যাঁ মানে আমি একটা শেষ খুঁজে পাইলাম, বুঝছেন? কিন্তু এখানে কথাটা হচ্ছে যে শেষ খুঁজে পাওয়া যায় না, কোনো দিকে কুল কিনারা খুঁজে পাওয়া যায় না, যেদিকে যত যায় না। যাবেন যান, যত শক্তি দিয়ে যাবেন যান, এ কুল কিনারা খুঁজে পাওয়া যায় না। এটাই হচ্ছে যে আকাশ অনন্তায়তন। যদি আপনি পৃথিবী দেখতে পান তাহলে তো আকাশ অনন্ত বলতে পারবেন না। বান্তে, এক্ষেত্রে ধরেন রূপ বছর ধ্যানের আমার পঞ্চম ধ্যান যেটা, ওটাতে আলম্বন, তাহলে কি লাস্ট আলম্বনটা কি আকাশ হবে? না অনন্ত আকাশ হবে? না, এটা এনি ভালো করে বুঝছে আশা করি। এনি আমি যেটা বলতে চাইছি এটা বুঝছো কিনা একটু করে আমাকে ইয়ে করো, নাইলে আমার কথা পাল্টাইতে হবে। মানতে আমি এতক্ষণ যেগুলো বলতে চাচ্ছিলাম। কি অতিক্রমিতব্য আর আলম্বিতব্য? আলম্বিতব্য হচ্ছে যে এখানে যদি অরূপ বছরের 4টা ধ্যান আছে, একটা হচ্ছে আকাশ অনন্তায়তন, বিজ্ঞান অনন্তায়তন, আকিঞ্চনায়তন, আর একটা হচ্ছে নৈবসংজ্ঞা নাসংজ্ঞায়তন। তাহলে আকাশ হচ্ছে যে ওখানের আলম্বন, ওইটা হচ্ছে আলম্বিতব্য। আকাশকে অতিক্রম করে আমি যখন বিজ্ঞানে আসছি, ওইটা হচ্ছে আবার ওই জায়গায় আবার বিজ্ঞানটা হচ্ছে যে আলম্বিতব্য। ঠিক আছে, পরের তিনটাগুলো ঠিক আছে, আকাশেরটা প্রথমটা বলো। প্রথমেরটার মধ্যেও দুইটা বিষয় আছে, অতিক্রমিতব্য, আলম্বিতব্য। অতিক্রমিতব্য কি এখানে প্রথমটাতে? অতিক্রমিতব্য হচ্ছে আমি ওইটাকে অতিক্রম করা আবার বিজ্ঞানের মধ্যে প্রবেশ করেছি, আকাশকে অতিক্রম করে। এটা তো আকাশ আলম্বন, আমি আকাশের বলতেছি, আকাশেরটা। আমার ইয়াটা ছিল বান্তের কাছে যে প্রথম অরূপ ধ্যানে রূপ বছর, পঞ্চম ধ্যানের আলম্বন অতিক্রমিতব্য, এবার ঠিক আছে। অতিক্রমিতব্য মানে যেটা উনি এখন পার করবেন অথবা পার করে আরেকটাতে যাবেন, এটা হচ্ছে অতিক্রমিতব্য। আমার রূপ বছরের পঞ্চম ধ্যানের আলম্বনটা তখন কি ছিল? আলম্বন হচ্ছে যে মানে উপেক্ষার একাগ্রতা ছিল না ওই জায়গায়। এটা তো ধ্যানাঙ্গ, পঞ্চম ধ্যানের ধ্যানাঙ্গ, মানে আলম্বন তো ভিন্ন বিষয়। মানে রূপ বছরের পঞ্চম ধ্যানের আলম্বনটা কি ছিল, যার কারণে আমি আকাশে চলে যাচ্ছি। আমি আকাশে মাটির একটা গোল্লা না, ওই মাটির গোল্লা থেকে আমি প্রথম ধ্যান শুরু করলাম, ওটা দিয়ে আমি পঞ্চম ধ্যানও লাভ করতে পারি, তাইলে আমার আলম্বন একটাই আলম্বন রয়ে গেল না? আচ্ছা, এটা হচ্ছে যে আবার হচ্ছে যে অরূপ বচর ধ্যান, অর্থাৎ আকাশ অনন্তায়তন ধ্যান করতে হইলে প্রথমে আপনাকে অতিক্রমিতব্য আলম্বন, অতিক্রমিতব্য সেটা কি? আলম্বন নিতে হবে। রূপীয় বিষয় যত আছে সবকিছু অতিক্রম করেছেন। অতিক্রম করা মাত্র মানে উনি এখন শূন্যের সন্ধানে বের হচ্ছেন। হ্যাঁ, শূন্য, এগুলো অতিক্রম করে ফেলেছে মানে শূন্য শেষ। আপনি যদি আমাকে উদাহরণ দিতে দেখেন যে আমার একটা পৃথিবী নিয়ে আমি বসছি, হ্যাঁ, পৃথিবীর সমস্ত কিছু জানা শেষে পৃথিবী বাইরে শূন্যতা, মানে এটার অনন্ত, যে আকাশ, যে আমি পৃথিবী থেকে যদি আকাশ চিন্তা করি, তখন আকাশটাকে দেখবো, তখন আমার মানে অল্প বছর ধ্যান শুরু হচ্ছে আর কি। তাহলে তখন ওই পৃথিবীর কৃষ্ণটাই হচ্ছে আমার অতিক্রমিতব্য। আপনি পৃথিবী ছেড়ে কোথাও দূরে উঠে গিয়ে তারপরে আপনি আকাশ চিন্তা করতে চাচ্ছেন, এই তো? হ্যাঁ, অল্প বছর ধ্যান ওভাবে শুরু হবে না বলতে? এটা না, এখানেই একটু ইয়ে আছে, এটা আমরা আগেও বলতে সময় ঠিক মতো বলতে পারিনি, এটা আপনাদের দোষ না, আমারই দোষ। এটা হচ্ছে যে আপনি যখন এই অরূপ বচর ধ্যান করবেন, এটা অতিক্রম মানে হচ্ছে যে কি, এই বিষয় এতদিন আপনার কাছে সংজ্ঞায়িত ছিল, এটা পৃথিবী নামক একটা জিনিস আছে, চাঁদ সূর্য, এটা একটা জিনিস আছে,
এরকম সংজ্ঞায়িত আপনি এতদিন ছিলেন। সাধক যে মুহূর্তে রূপসংজ্ঞাকে অতিক্রম করবে, সে মুহূর্তে কোনো প্রকারের রূপ উনার চোখে, উনার অন্তরে, মনে বা যে কোনো প্রকারে, আমরা তো ৬টা বিষয় দিয়ে সবকিছু অবধারণ করি। এই ৬টা বিষয় দিয়ে কোনোটা দিয়ে তিনি রূপীয় কোনো বিষয় আছে বলে উনার কাছে ধারণা নাই। নাই, থাকে না। তার মানে উনি কোনো পৃথিবী আর দেখেন না, কোনো চাঁদ দেখেন না, কোনো সূর্য দেখেন না, কোনো গ্রহ নক্ষত্র তিনি দেখেন না। যদি দেখে তাহলে এখানে শূন্যতার বা এখানে আকাশের সমাপ্তি আছে। পৃথিবীর যে প্রান্ত থেকে এটা আকাশ শুরু হয়েছে, এটার তো একটা এই প্রান্ত তো আছে, ওই প্রান্ত নাই, ঠিক আছে আর কি। একটা প্রান্ত তো আমি পাচ্ছি আকাশের, একটা শেষ প্রান্ত আমি পাচ্ছি কি? আরেক প্রান্ত হয়তো আমি পাচ্ছি না, কিন্তু এই প্রান্ত তো পাইলাম। বা সূর্য যদি বলেন, সূর্য দেখা যাচ্ছে, সূর্যের শেষ প্রান্তে গিয়ে সূর্যের সঙ্গে লেগে যেখানে গেছে সেখানে তো এটা সমাপ্তি আছে। তাহলে আকাশের সমাপ্তি আপনি খুঁজে পাইলেন। আকাশ অনন্ত বলা তো সেখানে আর গতি নেই, আছে? হুম। অনন্ত তখনই বলা যাবে কিছুই যখন আপনি খুঁজে পাবেন না রূপীয়। তাহলে বলতো ওই যে আপনি একটা উদাহরণ দিয়েছিলেন, ওটার সাথে কি হবে এটা? কোনটা? যে আপনি ধরেন কারো চেহারা বা মুখে একটা তিল দেখলেন, ওটা ছবি তুললেন, ওই ছবিটা এখন জুম করতে করতে লাস্টে একটা কিছুই দেখা যায় ঝাপসা না, হয়ে গেল বা একদম কিছুই দেখা কিছু যায় না। দেখা যাচ্ছে না। হ্যাঁ, বিষয়টা কি ওরকম এখন? বিষয়টা ওরকম। মানে আপনি এটা মানে জাস্ট আমি একটা উদাহরণ আমি হিসেবে সেটা বলছিলাম। এটা উদাহরণটা আসলে তেমন না। উদাহরণটা হচ্ছে যে আপনি আপনি একটা এটা গ্লাস তো, গ্লাসকে আমার কোনো ঐশ্বরিক শক্তি দ্বারা বা যেকোনো শক্তি দ্বারা, যদি আমি এটা জাস্ট উদাহরণ দিচ্ছি যে এখন আমি এটাকে ৫০০ কিলোমিটার ডর করে ফেললাম। তো এটা ডর করতে এটা এমন একটা শক্তি যে আবার এটা নিচের দিকে যেমনে ডর হবে, উপরের দিকেও তেমনে ডর হবে। বুঝছেন? এটা যদি নিচের দিকে ডর হতে যায়, তাহলে আমার পৃথিবীর যে আকার আছে, এখন পৃথিবীর যে অবস্থানগুলো আছে বা আমার এই যে এখানে ঘরে বসে আছি, এই ঘর-টর এগুলো সব লুকায় ফেলবে না এই গ্লাসে? পুরাটাই হুম। গ্লাস হয়ে যাবে না ৩০ কিলোমিটার ব্যাপী? হ্যাঁ বানতে আর কিছু দেখা যাবে কি গ্লাস ছাড়া? না। বুঝছেন এখন? ঠিক একইভাবে হ্যাঁ। আমাদের শারীরিক অভ্যন্তরীণ বা যেকোনো একটা শূন্যতাকে নিয়ে উনি ভাবা শুরু করেছেন। শূন্যতাকে তিনি এত বেশি ভাবিত করেছেন, ভাবিত করতে করতে উনার কাছে নিজের রূপসহ, পৃথিবীসহ সবকিছু অদৃশ্য হয়ে যায়। একদম কোনো কিছুই তিনি আর দৃশ্যপটে দেখেন না। এখন কিছুটা বুঝতে পেরেছেন মনে হয়। মানে আমি যেটা এখন বুঝছি সেটা হচ্ছে রূপবচর ধ্যান করলে বা আলম্বন বা কোনো কিছু রূপকে নিয়ে তুমি করলো। অরূপবচর ধ্যান মানে কি? রূপবচর ধ্যানের চরম অবস্থা বা পঞ্চম ধ্যান আহ যখন লাভ করবেন, এরপর যখন অরূপবচর ধ্যান করবেন তখন মানে ওনার কাছে সবকিছুই অদৃশ্য একটা বিষয় আর কি এখানে। হ্যাঁ, অর্থাৎ রূপ অতিক্রম। পৃথিবী রূপ তো, রূপ পৃথিবী রূপ তো আর রূপ, হ্যাঁ চন্দ্র তো রূপ, হ্যাঁ সূর্য তো রূপ, হ্যাঁ। বাতাস তো রূপ। হম। এগুলো যা কিছু আমাদের চক্ষুপটে, কানে, সবকিছু মিলিয়ে মোটামুটি আমরা ষড়ইন্দ্রিয় দ্বারা, হ্যাঁ, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যা যা কিছু উপলব্ধি করি, এগুলো সবগুলো রূপ তো। হম। এই রূপকে তিনি অতিক্রম করেন। অরূপবচর ধ্যানের মাধ্যমে। হ্যাঁ, অরূপগোচর এই আকাশকে যখন তিনি ভাবিত করেন, শূন্যকে যখন ভাবিত করেন, শূন্যকে যখন বহুলীকৃত করেন, মানে ওই গলসের মতো বিশাল আর কি। আমি এটা ১০ কিলোমিটার বলছি, যে এটা যদি ২০০০ কিলোমিটার, ৩০০০ কিলোমিটার, ১০,০০০ লক্ষ লক্ষ কিলোমিটার বানায় ফেলি এটাকে, হ্যাঁ, এটা এভাবেই বানানো যায়। ওই শূন্যতাকে যখন এভাবে কেউ যখন বৃহৎ করে, বড় করে, ব্যাপক করে, তখন এটা ব্যাপক করতে গিয়ে সবগুলো ঢাকা পড়ে যায়। আর কোনো কিছুই উনার চোখে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ঠিক আছে বানতে। পড়ে না। এই পুরোটাই হচ্ছে তখন আকাশময়। তাইলে এখানে ২ টা বিষয় আছে। একটা হচ্ছে যে
রূপের অতিক্রম অবস্থা, এটা অতিক্রমিতব্য, এটাকে বলা হয়। আর আকাশ হচ্ছে সেই মুহূর্তে আলম্বন। তাইলে অতিক্রমিতব্য সেই ব্যাপারটাও লাগবে, সেটারও এখানে সংযুক্তি আছে। এবং বর্তমানের আলম্বন হচ্ছে যে আকাশ, আলম্বিতব্য, এটা এখন আলম্বন বানিয়ে ফেলেছে এটাকে। আর ওটা অতিক্রমিতব্য, দুইটা বিষয়ের সমাহার। মানে এই আলম্বন, একটা আলম্বন নিয়ে এটা ধ্যান করা যায় না। আমাদেরকে পূর্বেই বলা হয়েছিল পঞ্চম ধ্যান অবশ্যই কমপ্লিট থাকতে হবে, লেখা আছে না এটা? মানে পঞ্চম ধ্যান কমপ্লিট থাকার পরে উনি ওই অবস্থাকে অতিক্রম করবেন, অতিক্রম করে তিনি আকাশের মধ্যে উন্নীত হবেন। মানে এটা একটু পড়ে তাইলে পড়লে হয়তো আরো ক্লিয়ার হয়ে যাবে। প্রথম অরূপ ধ্যানে রূপবচর পঞ্চম ধ্যানের আলম্বন অতিক্রমিতব্য এবং সে আলম্বন হইতে উদ্ঘাটন লব্ধ অনন্ত আকাশ আলম্বিতব্য। দ্বিতীয় অরূপ ধ্যানে প্রথম অরূপ ধ্যানের আলম্বন অনন্ত আকাশ, এটা হচ্ছে অতিক্রমিতব্য। ঠিক আছে, প্রথম ধ্যান থেকে যখন প্রথম ধ্যানের ফাইনালটা হচ্ছে আমার কি আলম্বিতব্য হচ্ছে আমার অনন্ত আকাশ, আবার দ্বিতীয় ধ্যানে গিয়ে এটা অতিক্রমিতব্য আলম্বন হয়ে যাবে, অতিক্রমিতব্য হবে অনন্ত আকাশটা দ্বিতীয় রূপ ধ্যানে। অনন্ত আকাশ অতিক্রমিতব্য এবং প্রথম অরূপ বিজ্ঞান হবে আলম্বিতব্য দ্বিতীয় ধ্যানের। আবার তৃতীয় ধ্যানে গিয়ে অরূপ বিজ্ঞানটা হবে বানতে অতিক্রমিতব্য, আর আকিঞ্চনটা হবে বানতে আলম্বিতব্য। আর চতুর্থ ধ্যানে গিয়ে আলম্বিতব্যটা আকিঞ্চনটা হবে অতিক্রমিতব্য, আর নাস্তিভাবটা হবে আপনার আলম্বিতব্য। বুঝছেন এখন? মানে আমি প্রথম ধ্যানে যেটা নিয়ে আমার শুরু, ওটা আমার দ্বিতীয় ধ্যানে গিয়ে এটা আমার মানে না, প্রথম ধ্যান যেটা দিয়ে শেষ ওটা আমার দ্বিতীয় ধ্যানের শুরুটা হবে ওটা দিয়ে, এবং দ্বিতীয় ধ্যানে যেটা অর্জন হবে ওটা দিয়ে আমার তৃতীয় ধ্যান শুরু, তৃতীয় ধ্যানে যেটা আমার অর্জন হবে ওটা দিয়ে চতুর্থ ধ্যান আমার শুরু। এটাই এখানে আমরা যদি একটু সহজভাবে বুঝে দিই। চিত্তের এই শান্ত অবস্থা স্থূল সংজ্ঞাও নহে, সূক্ষ্ম অসংজ্ঞাও নহে। চিত্তের এইরূপ অবস্থা চতুর্থ রূপ ধ্যান কুশল চিত্ত। এটা খুব ডেঞ্জারাস জায়গা। সংজ্ঞাও নহে আবার অসংজ্ঞাও নহে। আমি এটা বেলুনের উদাহরণটা বারবার টানি, যে এখানে বেলুন না, বেলুনের লেখাটা, বেলুনের মধ্যে হ্যাপি বার্থডে লেখা আছে, আমি বেতাল্লা বেসাইচ্ছে বড় করে ফেললাম, এই লেখাগুলো আর দেখা যায় না। যদি না ফুটিয়া থাকে আর কি, ফুটে গেলে তো সর্বনাশ গেল। না ফুটিয়া যদি থাকে, এটাকে বেতাল্লা বেসাইচ্ছে বড় করলে হ্যাপি বার্থডে লেখা দেখা যায় না, দেখা যাবে না। যদি দেখা না যায় তো আমাকে কি এখনো কেউ আমাকে যদি বলে যে কি এখানে হ্যাপি বার্থডে লেখা নাই, আমি কি এটা মেনে নেব? না, আমি জানি যে এটা বাতাস ছেড়ে দিলে আবার দেখা যাবে এখন, বুঝছেন? কিন্তু এখন ফুলানো অবস্থাতে এটার মধ্যে হ্যাপি বার্থডে লেখা দেখা যাচ্ছে না, এটাও ঠিক। লেখা দেখা যাচ্ছে না যে এটাও ঠিক, আবার আমি জানি যে এখানে লেখা আছে, এটা এখন মুছে গেছে যে লেখা আছে, এটাও ঠিক। হ্যাঁ, এটাও ঠিক। তো এই জন্য উনি এমন একটা অবস্থায় গিয়ে পৌঁছেন, এখানে যতক্ষণ পর্যন্ত উনি এটাকে এই ধ্যানস্থ অবস্থায় এভাবে রাখবেন, অরূপবচন উপসংজ্ঞা নাসংজ্ঞাতে গিয়ে বসে থাকবেন, ততক্ষণ পর্যন্ত ওনার কাছে মনে হবে যে না, কোনো কিছু নাই, এটা সমাপ্তি শেষ, এখানে আর কোনো কিছু নাই। হ্যাঁ, উনি সংজ্ঞাও খুঁজে পাচ্ছেন না সেখানে। রূপ তো ছেড়ে আসছেন বহুত আগে, কিন্তু এখন সংজ্ঞাও তিনি আছে বলার মতো পর্যায়ে পরিস্থিতিতে উনি দেখতেছেন না। কোথায় আছে বললে ওনাকে যদি কেউ বলে যে তাহলে দেখাই দাও, উনি দেখাই দিতে পারেন না। তো কি করতে হবে, বেলুনের বাতাস পুরো ছেড়ে দেখো এখানে দেখো হ্যাপি বার্থডে লেখা আছে, বেলুনের বাতাস ছেড়ে দেখাইতে হবে। কিন্তু না ছাড়া অবস্থায় এটা দেখানো সম্ভব না। ওই অবস্থায় গেলে নৈব সংজ্ঞা না সংজ্ঞা, ওই জায়গাতে গিয়ে স্থির যে চিত্ত, ওই চিত্তের নাম হচ্ছে যে নৈব সংজ্ঞা না সংজ্ঞা
আয়তন ভাবনা। তাইলে এটা শেষ হয়ে গেছে না? শেষ নাই পৃষ্ঠা? শেষ বলতে ৭৪ পৃষ্ঠা শেষ, মানে অল্প বছর কুশল চিত্ত শেষ। আর দীপেন বাবু যদি না বুঝে থাকেন আপনি বারবার ইয়াটা দেখবেন, আশা করি বুঝে গেছেন আপনি। ভিডিও দেখবেন, বারবার দেখার পরে যদি কমপ্লিট না হয় তারপরও জিজ্ঞেস করবেন আর কি। এগুলো এমন একটা বিষয়, যে এগুলো যদিও বা লোকীয় বিষয়, এটা কতটা খুব গুরুত্বপূর্ণ আমরা সকলেই খুব ভালো করে জানি। রূপবচর অরূপবচর এগুলো লোকীয় বিষয়। হ্যাঁ, কিন্তু লোকোত্তর জ্ঞান দ্বারা যদি এই অবস্থাগুলোকে চিন্তা করা হয়, এই চিত্তের স্বরূপ সম্পর্কে, চিত্তের শক্তি সম্পর্কে, হ্যাঁ, এবং দেহের এই সমস্ত কার্যক্রম সম্পর্কে, বা আমাদের যেখানে আমরা মনটা যেমন বানাই ঠিক তেমন ভাবেই আমাদের জন্য ওইভাবে হয়ে যায়, সজ্জিত হয়ে যায়, আমরা যেমনটা চাই আর কি। আমাদের কামনীয় বিষয় আমরা যে যা যা কিছু কল্পনা করি, যে যা যা কিছু হতে চেষ্টা করি, 100% না হলেও 50% আমাদের জীবনে তা হয়ে যায়। খেয়াল করেছেন কি? মানে আমরা আমাদের মনকে যেভাবে রং লাগাই সেভাবে আমাদের জীবনটা রঙিন হয়, আমরা যেরকম চাইছিলাম। হ্যাঁ, আমাদের চাওয়া হয়তো আর একটু বেশি থাকে সবসময়, ততটা না হলেও মোটামুটি সেই পথে পৌঁছাস হয় যা চাই। তো এটা হচ্ছে আমাদের মনের ব্যাপার। ঠিক এই ক্ষেত্রে আপনি দেখেন, খেয়াল করেন, সাধক যেটা যেটা চাইলো, যেমনটা চিন্তা করলো তেমনটা ওনার হয়ে গেল। উনি রূপ নিয়ে কষ্ট পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন, রূপে ওনার বিরক্তি হয়ে গেছে, রূপ উদাও হয়ে গেছে, রূপ শূন্য হয়ে গেছে, রূপ নাই হয়ে গেছে না, এগুলো। ঠিক আছে, এর পরে হচ্ছে যে ৭৫ না? মায়া বড়ুয়া ৭৫ পৃষ্ঠা পড়েন। বলতে অরূপা বছর বিকার চিত্ত, হ্যাঁ, অরূপা বছর বিকার চিত্ত ধ্যানাঙ্গ বেদে অরূপা বছর চিত্তেরই অনুরূপ, উপেক্ষা এবং একাগ্রতায় মুক্ত ধ্যানাঙ্গ। অরূপা বছর ক্রিয়া চিত্ত, অরূপা বছর ক্রিয়া চিত্ত অরহতের চিত্ত। অরহতরা যখন অরূপ ধ্যান করেন তখন তাহাদের নিরানুশয় চিত্ত সন্ততিতে এই ধ্যান চিত্ত কুশল চিত্ত না হইয়া ক্রিয়া চিত্ত হইয়া উৎপন্ন হয়। অরূপাবচর চিত্তের সংক্ষেপার্থ সমাপ্ত হয়েছে। বাবু এখানে বলা হচ্ছে অরূপবছর বিপাক চিত্ত, মানে অরূপবছর বিপাক চিত্ত ধ্যানাঙ্গ বেদে অরূপবছর চিত্তেরই অনুরূপ, উপেক্ষা ও একাগ্রতায় মুখ্য ধ্যানাঙ্গ। আর অরূপবছর ক্রিয়াচিত্ত এটা তো বলতে আমাদের অরহতের হবে, কারণ ক্রিয়াচিত্ত তো মাত্র অরহতের হয়। ওনারা যদি কখনো অরূপ ধ্যান করেন সেক্ষেত্রে ওনাদের কুশল চিত্ত না হয়ে ক্রিয়াচিত্ত উৎপন্ন হয়, এটাই বলা হচ্ছে এখানে। এটা আর আলোচনা করতে হবে বলতে অরূপবচর চিত্ত বিপাক কিরকম হতে পারে? অরূপবছর বিপাক চিত্ত ধ্যানাঙ্গ বেদ অরূপবছর চিত্তরই অনুরূপ, উপেক্ষা
এবং একাগ্রতাই মুখ্য ধ্যানাঙ্গ। এই দুইটা বানতে দুইটার ধ্যানাঙ্গই তো বলা হচ্ছে এখানে। বিপাক চিত্তগুলো তাহলে করতে হবে উপরে গিয়ে একটু ক্লিয়ার বুঝতে হলে। চিত্তগুলো হচ্ছে যে আকাশ অনন্তায়তন, বিজ্ঞান অনন্তায়তন, আকিঞ্চায়তন, নবসংজ্ঞা, নাসংজ্ঞায়তন, শেষ তো। বিভাগগুলো কিরকম? 5, 6, 7, 8 চারটা। হ্যাঁ ঠিক আছে বলতে এটার বিপাক আপনি একটু বলেন মধ্যে। এনে বান্তে এগুলার বিপাক তো ওই যে অসঙ্গ সত্যের মধ্যে জন্মগ্রহণ করে না, এই চিত্তের যখন বিপাক দিবে যে পঞ্চম ধ্যানিক যারা তারা অসঙ্গ সত্য। কি রূপাবতার পঞ্চম ধ্যানিক? হ্যাঁ, সংজ্ঞা নাই বটে, ওখানে দেহ আছে তো। আচ্ছা, কোথায় ওর মানে অসঙ্গ সত্যের মধ্যে দেহ থাকে যে দেহ আছে, সংজ্ঞা নাই যে। সংজ্ঞা নাই যে। এটার বিপাক উৎপন্ন হয় প্রতিসন্ধিকালে, আর প্রবর্তনকালেও তো উৎপন্ন হয় না। রূপাবতারের বিপাক বানতে অরূপবচরের বিপাক প্রবর্তনকালেই উৎপন্ন হয়। মানে আমি যখন এটা প্রতিসন্ধি ভবাঙ্গ চ্যুতি ওই তিনও আকারে ওইটাই বিপাক দেয় তো। প্রতিসন্ধির সময়ও দিবে, ভবাঙ্গের সময় দিবে, তাহলে ভবাঙ্গরটা হ্যাঁ। যদি বলি যে কি, ভবাঙ্গরটা যদি বলি যে কি ভবাঙ্গের সময় এটা বিপাক উৎপন্ন হয়েছে, তার মানে এটা এটা এক দৃষ্টিকোণ থেকে বিপাক হইলেও আরেক দৃষ্টিকোণ থেকে কিন্তু এটা কুশল চিত্তও বটে। আমি যে মুহূর্তে এই ধ্যান উৎপন্ন করেছি সেই মুহূর্তে এই বিপাকটাও পাচ্ছি, এবং সেই মুহূর্তে ওই চিত্ত কিন্তু এখন ঘটমান, চলমান চিত্তকে তো আমরা কুশল চিত্ত বলি না। তিন সময়ে যদি বিপাক দিতে যাই, ঠিক আছে, তিন সময়ে বিপাক দেবে। অরূপবচর ব্রহ্মলোকে উৎপন্ন হওয়ার সময় এটার বিপাক দেবে, চ্যুতি কালে এটার বিপাক দেবে, প্রতিসন্ধি কালে এটার বিপাক দেবে। ঠিক আছে, দিবেন বাবু, না বুঝলে বলেন। উপাসক জ্ঞানশ্রী সিংহ, না বুঝলে বলেন। ভান্তে ওইটা একটু মানে ওই যে ধ্যান বেদে অরূপগোচর কুশল চিত্তের বিপাক, তো আমি চিন্তা করছিলাম যে যেহেতু এটা শুধু রূপের কথা তো হবেই না, এখানে শুধু অরূপ বলতে আকাশ অনন্তনায়তন, বিজ্ঞান অনন্তনায়তন, আর কিঞ্চন, আর নৈব সংজ্ঞানা সংজ্ঞা। তাহলে ধ্যান বেদে যদি হয় তাহলে ধ্যানের প্রথম অঙ্গ যেটা এখানে হচ্ছে আকাশ, তাহলে বিপাক সেভাবে আকাশে দেবে। তো ধ্যানের দ্বিতীয় যদি ধরি আমরা, দ্বিতীয় যেটা হচ্ছে এই বিজ্ঞান অনন্তরায়তন, তো ধ্যান বেদে যদি হয় তাহলে বিজ্ঞানে ঢুকবে। আর তৃতীয় ধ্যান বেদে যদি হয় তাহলে তৃতীয় হচ্ছে আকিঞ্চন, আর চতুর্থ হচ্ছে এই নৈব সংজ্ঞা না সংজ্ঞা। তাহলে ধ্যান বেদে যদি কুশল চিত্তর ওই অনুরূপ বিপাক দেয় তাহলে এই চার ভাবে ধ্যান বেদে বিপাক দেবে। ওইভাবে আমি ভাবছি আর কি, যে অরূপের যেহেতু রূপে আসবে না, অসংখ্য সত্যের তো প্রশ্নই উঠে না, যেহেতু এখানে রূপের এই যে রূপগোচরের ব্যাপার, শুধু অরূপে চারটাই আছে। তো ধ্যান বেদে যদি ধরি তাহলে আকাশে আকাশ অনন্তনায়তনে এই কুশল বিপাক দেবে, বিজ্ঞানের বিপাক দেবে, আর আকিঞ্চনের বিপাক দেবে, আর নৈবসনা সংজ্ঞা এইটাই বিপাক দেবে। তো এই চারটাতেই বিপাক দেবে। তো ওইভাবে আমি চারটাতেই আমি ভাবছি আর কি, যে এটাই চারটাতে বিভাগ দেবে। হ্যাঁ, চারটাতে বিপাক দেবে। তবে এই বিপাকগুলো দেওয়ার জন্য যদি চ্যুতিকালে যদি বিপাক দেয় তাহলে আপনি রূপবচর ব্রহ্মলোক, অরূপবচর ব্রহ্মলোক চারটা আছে তো, ওই চারটা অরূপবচর ব্রহ্মলোকের প্রথমটাতে
আকাশ তো হলে প্রথমটাতে, বিজ্ঞান হলে দ্বিতীয়টাতে, আকিঞ্চ হলে তৃতীয়টাতে, নব্য সংখ্যা না সংখ্যা হলে চতুর্থ, অরূপবচর ওইটাই অরূপ বচরের ওইটাই আমি মানে ওইটাই ভাবছি যে যদি প্রবর্তন বলছি এই যে প্রতিসন্ধি কালে ওইটাই বিপাক দেবে, যে ওই অরূপ বচরের চারটা যেটা ধ্যান অঙ্গ। হুম কারণ তো এটা আয়ু মানে ওগুলা ওনাদের আয়ু বাড়া থাকে আর কি, বাড়ানো রূপবছরের ইয়া থেকে, মানে রূপবছর ধ্যানের থেকে অরূপবছর ধ্যানের আয়ুষ্কল্প অনেক বেশি থাকে। হ্যাঁ, ডাবল ওইটাই আর কি। তবে এখানে আরো কিছু বিষয় আছে। প্রবর্তন কালে যদি সেখানে এগুলো আবার যদি বিপাক দেয়, তাহলে আয়ু ডবল হয়ে যাচ্ছে কিনা, আমার সিস্টেম মতে আয়ু ডবল হয়ে যেতে পারে, বা 3 বারেও যদি একইভাবে যদি আয়ু দেয়, আয়ুষ্কাল হয়, এটা এরকম করে ইয়া হয় কিনা, বেড়ে যায় কিনা, এটা পরে আমরা জেনে নেব। তবে এই বই আমরা লেখা পাইনি এরকম। যেমন মনুষ্যলোকে অনেক সময় এরকম করে ইয়া হয়ে যায়, একটা পুণ্য যখন এরকম মানুষকে বেশি বিপাক দিয়ে ফেলে, অনেক কিছু পরিবর্তন দেখা যায়। এটা ব্রহ্মলোকের বেলায় হয় কিনা এটা তো এখানে লেখা নাই, পরে জানলে আলোচনা করবো আর কি পরে। আচ্ছা, যাই হোক, ক্রিয়াচিত্ত কি? ক্রিয়াচিত্ত হচ্ছে যে যখন এই সেম ধ্যানগুলো অরহতরা যখন করেন তখন এটার কোনো ফল থাকে না, এটা শুধু কাজেই সমাপ্ত, কাজই এটার সার, এটার কোনো বিপাক নাই, বিপাক হিসেবে জমা হবে না। কারণ অনুশয় বা বিপাক জমা হওয়ার মতো, কর্ম জমা হওয়ার মতো কোনো জায়গা ওনাদের অবশিষ্ট আর থাকে না। কর্ম জমা হওয়ার জায়গাগুলো তারা ডিলিট করে ফেলছে বা ভেঙে ফেলছে, যেখানে আমরা জমা রাখি আর কি। আমাদের জিনিসপত্র যেখানে আমাদের গোডাউন আছে, হ্যাঁ, গোডাউন জমা রাখি, কিন্তু ওনারা গোডাউন নষ্ট করে ফেলছে, কোথাও যে জমা রাখবে এরকম কোনো জায়গা নাই আর। কারা? অরহতরা। এরা এই অরূপবচর চিত্ত উৎপন্ন করলেও এগুলোও জমা রাখার মতো জায়গা ওনাদের নাই, সেই জন্য এগুলো ক্রিয়াচিত্ত সব। অমিতা বড়ুয়া এরপরে চিত্ত না, এরপরের ফেরা কি আছে? লোকোত্তর চিত্ত বলতে না, এরপর একটা চিত্ত আছে না? না, চিত্ত না তো, এখানে একটা বানতে ইয়া দিচ্ছে, এটা একটা আপনার প্রশ্নের উত্তর দিচ্ছে। মানে আমাদের এগুলো পড়তে পড়তে একটা প্রশ্ন জাগতেই পারে যে রূপারূপ লোকাদির কোন প্রকার ভৌগোলিক অবস্থান আছে কিনা, এবং তথায় বিধ সত্য বিদ্যমান আছে কিনা, এই প্রশ্ন সতই মনে উদিত হয়। কিন্তু যদি সুস্থ চিত্তে প্রত্যবেক্ষণ করা যায়, তবে ইহা স্পষ্টীভূত হয় যে এই জড়জগতে জীবের ক্রমোন্নতি তাহার চিত্তের ক্রমোন্নতি অনুসারে সংসাধিত হইয়া আসিতেছে। অভিধর্ম পিটক চিত্তের ক্রমোন্নতি প্রদর্শন করিয়াছে। তদানুষঙ্গিক জীবের শ্রেণী বিভাগও উল্লেখ করিয়াছে। পরলোকগত স্থবির আনন্দ মৈত্রয় মহোদয়ের শিষ্য ডাক্তার রস তাহার এরপরে বানতে এটা চলে গেছে, ওগুলার দরকার নাই। সেম কথাকে ইংরেজি অনুবাদ করছে আর কি। বলছে যে মানে আমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, এগুলোর ভৌগোলিক অবস্থান কোথায়। কিছু কিছু গ্রন্থের মধ্যে এগুলো লাইন করে একটা দেওয়া হয়েছে, প্রথমে নির্বাণ লেখা হয়েছে, তারপর ব্রহ্মলোকের বাই সিরিয়াল করে লেখা হয়েছে, দেখেছেন 31 লোকভূমি টানা হয়েছে। তো এই জন্য আমাদের অনেকেরই ধারণা ওই তো এদিকে স্বর্গ, উপরের দিকে তাকায় স্বর্গ বললে না। তা পৃথিবী থেকে পৃথিবীর উপরের, এটা পৃথিবীর উপর এরকম বলার কোনো উপায় আছে কি? বলের তলা কোনটা উপর কোনটা বলকে আমরা বলতে পারি? না না, ঠিক, এটা তো একটা বল, বলের তলা আর উপর কোথায় আছে নাকি?
এগুলো উপরে বললে তাই আমরা এখানে যখন আবার তলে চলে যাই, চিত্তের ক্রমোন্নতি বলতেছে বানতে, হ্যাঁ, যখন আমরা চিত্তের সূর্যের পশ্চিম ক্রমোন্নতি সাইডে চলে বলতেছে যাই, এখানে অনেক তখন এটা ডেঞ্জারাস আমরা একটা আবার কথা বলছে আমরা এটা। তো তলাতে চলে গেলাম যদি বলি, তাই তখন কি আর উপরের ব্যাপার আছে? এটা উপরে নিচে কোনো ব্যাপার নাই একটা। দ্বিতীয় কথা হচ্ছে যে সেজন্য এগুলোর নির্দিষ্ট কোনো ভৌগোলিক অবস্থানের কথা বলা হইলেও রূপবচর ব্রহ্মলোকের ভৌগোলিক অবস্থানের কথা আছে, বলা আছে, পৃথিবী থেকে নির্দিষ্ট একটা দূরত্বের কথা লেখা আছে, একটা আইডিয়া। তারপরে এই আইডিয়া নিয়েও আবার নানা ধরনের মত রয়েছে। যাই হোক, আমরা ওইদিকে যাব না। তবে অরূপবচরের কোনো নির্দিষ্ট ভৌগোলিক অবস্থান নাই, যেহেতু রূপীয় নয়, যেহেতু ওই দেহটা রূপই নাই, এটা কোনো নির্দিষ্ট ভৌগোলিক কোনো জায়গাও দেখা দেওয়ার মতো কোনো জায়গাও নাই, জায়গাও দরকার নাই। বুঝছেন নয়ন বাবু, বুঝছেন? হ্যাঁ, বলতে আমি অন্যভাবে কোনো একটু একটা, চিন্তা এটা করতেছি যদি এটা। রূপলোক হইতো, রূপভূমি হইতো, ওই ভূমিটা অমুক জায়গায় আছে এরকম বলা যাইতো। এটা কোনো রূপই নাই, ওদের কোনো নির্দিষ্ট না, ভাবে নাই, তাইলে আপনি ওটা দেখাই দেবেন কিভাবে? সেই জন্য ভৌগোলিক কোনো অবস্থান, ভূগোল তো বুঝেন সবাই, ভৌগোলিক মানে একটা ভূগোল আছে নাকি? অবস্থান অথবা ভূগোল বুঝেন? ইন্দিরা বড়ুয়া, ভূগোল বুঝেন? ইতিহাস, ভূগোল এগুলো পড়েন নাই? ভূগোল না বুঝলে এটা বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, ইন্ডিয়ার ভৌগোলিক অবস্থান আদি এরকম আছে না, ভৌগোলিক মানে অবস্থান আছে বাংলাদেশের না? ভৌগোলিক অবস্থান, হ্যাঁ, হ্যাঁ, ঠিক মানে এরকম করে 1,57,000 বর্গ কিলোমিটার বা হ্যাঁ, এরিয়া নির্দিষ্ট করে যাচ্ছি হ্যাঁ, ভৌগোলিক ঠিক অবস্থান। এইভাবে রূপলোকের ভৌগোলিক অবস্থান আছে, দেওয়া হয়েছে, হুম, কিন্তু অরূপলোকের কোনো ভৌগোলিক অবস্থান নাই, যেহেতু তাদের লোকেরও কোনো, লোকটাই অরূপ লোক, আবার সেখানে যে প্রাণী জন্মগ্রহণ করবে সেগুলোও অরূপ, রূপ নাই, তো এখানে ভৌগোলিক অবস্থান কোত্থেকে থাকবে আর? সেজন্য নাই, নির্দিষ্টতা নাই। তো এরকম প্রাণী আছে কিনা এরকম সন্দেহ জাগতে পারে। সন্দেহ জাগার এই যুগে এসে, এই সময়ে এসে কোনো করার কিছু নাই। এখন কত ক্ষুদ্রাণু ক্ষুদ্র প্রাণী আছে, এটা একটু করে আপনার থুতু পরীক্ষা করলেও আপনি বুঝে যাবেন। আপনার লালা পরীক্ষা, থুতু পরীক্ষা, ল্যাবরেটরিতে থুতুগুলো দেখেন, ওখানে কত ক্ষুদ্রাণু ক্ষুদ্র প্রাণীর অবস্থান আছে। হ্যাঁ, আচ্ছা, যেকোনো এটা মনে করেন করবেন না, আমি অসুস্থ হলে তখন থুতু পরীক্ষা করলে তখন প্রাণী দেখা যাবে, এমন না। আপনি এখন সুস্থ আছেন, এখনই যান, এখন এগুলো ল্যাবরেটরিতে চেক করেন, দেখবেন কত ধরনের প্রাণী এবং বিচিত্র বিচিত্র রকমের প্রাণী, এক রকমের প্রাণীও না, একজনের থুতুর মধ্যে যে এক রকমের প্রাণী আছে তাও না, এখানেও দেখবেন যে শত শত রকমের প্রাণী অবস্থান। তো সুতরাং এত ছোটখাটো প্রাণী থাকতে পারলে তাহলে এই মহাজাগতিক বিষয়ে কত বিচিত্র রকমের প্রাণের অস্তিত্ব থাকবে, এটাই তো স্বাভাবিক, না? এবং এত যদি বিশালতা রূপীয়ভাবে থাকতে পারে, অরূপীয়ভাবে থাকবে না এমন কথা তো নয়, হতে পারে না। আর এগুলো বুদ্ধ নিজে প্রত্যক্ষ করার পরেই এগুলো বলেছেন। বুদ্ধ হওয়ার আগ পর্যন্ত তিনি কখনো বলেননি আমি বুদ্ধ হয়েছি, কখনো ইনি বলেননি। প্রথম প্রথম যাদের সঙ্গে দেখা হয়েছিল তাদের সঙ্গে এমন কথাগুলো বুদ্ধ উচ্চারণ করেছিলেন। আমি কখনো বলেছিলাম কি? পঞ্চবর্গীয় শিষ্যকেও বলেছিলেন, আমি বুদ্ধ হওয়ার আগে কখনো তোমাদেরকে বলেছিলাম আমি বুদ্ধ হয়েছি, আমি বুদ্ধ? আমি কখনো বলিনি। এখন আমি বুদ্ধ হয়েই, সম্বুদ্ধ হয়েই বুদ্ধ বলছি, বুদ্ধ হয়েছি বলছি। তাহলে লোকত্ব চিত্তে চলে যাবে, জানা? হ্যাঁ বলছে আসলে এই রূপবচর অরূপবচর চিত্তগুলো যদি বুঝে থাকেন, তখন এই লোকত্ব চিত্তগুলোও আপনার কাছে বুঝতে খুব সোজা মনে হবে। কিন্তু ওগুলো আসলে টাচিং না করলে, ওগুলোতে অভ্যস্ত না থাকলে এই লোকত্ব চিত্তগুলো বোঝা বড় দুঃসাধ্য ব্যাপার হয়ে যাবে। কিন্তু আবার এমনও আছে, এটাও ঠিক, যে হ্যাঁ, রূপবচর চিত্তগুলো অরূপবচর চিত্তগুলো বুঝে নেয় বটে, লোকত্ব চিত্তের বেলা কিন্তু বুঝে যায়।
অমিতা বড়ুয়া এমনি পড়েন, আমরা কালকে আলোচনা করবো, আজকে তো সময় নেই। চলন্ত লোকোত্তর কুশল চিত্ত, কামাবচর, রূপাবচর, অরূপাবচর এই তিন ভূমির কুশল কর্ম চ্যুতি প্রতিসন্ধির আকারে অনিত্য ও অনিশ্চিত জীবন প্রবাহকে দীর্ঘ করিয়া থাকে। কারণ কুশল কর্ম বলে ইহা জন্ম মরণশীল জীবন সঞ্চয়। লোকোত্তর চিত্ত কিন্তু এই সঞ্চয়ের অপচয় করে, অর্থাৎ পৌনঃপুনিক জন্ম মৃত্যুকে নিরোধ করে। কামাবচর চিত্ত উপচার সমাধির মধ্য দিয়া যে প্রণালীতে রূপাবচর ধ্যান চিত্তে উন্নমিত হয়, সেই প্রণালীতেই উহা লোকোত্তর মার্গ চিত্তে ও ফলচিত্তে উন্নমিত হয়। ভবাঙ্গ স্রোত চিহ্ন হইবার পর কামাবচর সমনুষ্য স্বগত জ্ঞান সম্প্রযুক্ত কুশল চিত্ত যবন স্থানে 4 চিত্তক্ষণ বা 3 চিত্তক্ষণ জীবিত হয়। মন্দ বা ক্ষিপ্র বুদ্ধি সম্পন্ন পুরুষ হিসেবে গোত্রব যবন নির্বাণাম্বন গ্রহণ করে এবং পৃথকজন গোত্র পরিত্যাগ করিয়া লোকোত্তর গোত্রে আবর্তিত হইলে মার্গক্ষণ উৎপন্ন ও নিরুদ্ধ হয়। এইখানে দুঃখ সত্য প্রকটিত হয়। আত্মবাদ শীলব্রত পরামর্শ বিচিকিৎসা ধ্বংস হয়। নির্বাণ প্রত্যক্ষীভূত হয়। 4 অষ্টাঙ্গিক মার্গের অনুশীলন হয়। অন্ধকার রাত্রিতে বিদ্যুৎ বিকাশে যেমন নদী আকাশ পর্বত যোগপথ ক্ষণমাত্র নয়ন গোচর হয়, তেমনি সেই চিত্তক্ষণে এই 4 বিষয় 4 সত্যের আকারে যোগপথ ক্ষণমাত্র প্রকটিত হয়। ইহা শ্রোতাপত্তি মার্গচিত্ত। এই চিত্ত নির্বাণমুখী স্রোতে পতিত, সুতরাং ইহার অপায় গতি নিরুদ্ধ, সুগতি সুনিশ্চিত বিষয় হয়। এই জন্য শ্রোতাপন্ন সম্মতি পরায়ণ। লোকোত্তর চিত্তের ক্রমোন্নতির অবস্থা 4 ক্রমোন্নত স্তরে বিভাগ করিয়া প্রদর্শিত হইয়াছে। তৎ অনুসারে ইহা 4 মার্গ। পান্তা এগুলো পড়ব? না, এদূর পর্যন্ত থাক। আচ্ছা এমনি তো এগুলো সহজ আছে, সবাই বুঝে গেছেন আশা করি। নয়ন বড়ুয়া কি বলছেন? না বান্তে কালকে আলোচনা করবে না কি এগুলো? এমনি সোজা হ্যাঁ, দ্বিতীয় বুঝে গেছেন না? পাড়ার মধ্যে একটু আলোচনা করলে সবাই একটু ভালো হবে। এটাই তো মূল আলোচনা। এতক্ষণ যেটা হ্যাঁ। করছি এটা তো আমাদের আসলে এমনি পড়ার জন্য পড়া, এই রূপবতর মোহাবতর এগুলা আমাদের দরকার তো হচ্ছে এটাই, এই চিত্তটা অর্জন করা। এত সুন্দর। আরো কোনো কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। কারো কোনো কিছু বলার থাকলে বলতে পারেন। বানতে ওই কুরু রাজ্য বানতে কাম লুকিয়ে না, কামা বছরের মধ্যেই না? হ্যাঁ, আমাদের ক্লাসের মধ্যে শ্রদ্ধেয় প্রজ্ঞেন্দ্রীয় ভান্তে দেশনা করবেন একটা নির্দিষ্ট দিন নির্দিষ্ট করে মাঝে মধ্যে ভান্তিকে আমরা দেশনা করার জন্য রাখবো। আপনাদের তাহলে বান্তে এটা একদিন বা দুদিন আগে একটু ডিক্লেয়ার করতে হবে। হ্যাঁ, একদিন বা 2 দিন আগে আমরা ডিক্লেয়ার করব। কারণ আমি এক্সপিরিয়েন্টলি করতে পারি না তো, ওই বান্তের যেদিন দেখানো থাকবে সেদিন যাতে আমি ওই কাজটা করি বা না করি, যাতে ক্লাসে ঢুকতে পারি আর কি। গত পরশুদিন এই নাকি বলছিলাম একদিন দেখাশোনা করার জন্য, তুই বান থেকে বলিস
একদিন দেশনা করার জন্য। আসলে আমি দেশনা করতে পারি না, বুঝছেন না? এমনি এগুলো করতে পারি আর কি। দেশনা করতে এগুলো অনেক আলোচনার মধ্যে দেশনা এমনি হয়ে যাচ্ছে। এগুলো অনেক কিছু মনে রাখতে হয়। আগে ভাগে এগুলো একটা আলাদা কাজ আছে, বুঝছেন না? এগুলো লিখে ঝুঁকে লাইন বাই লাইন পয়েন্ট করে রাখতে হয়। হ্যাঁ, তারপরে তো এক লাইন বলতে গেলে পুরো পয়েন্ট গুলো আর হয় না। এক লাইন বলতে গিয়ে 2 ঘন্টা খেয়ে ফেলি। আর হয় না, এগুলো আলোচনা করা হয়ে ওঠে না। মানে এটা শুরু করতে পান্তা পারি, এগুলো কিন্তু এটা শেষ টানতে জানি না। তো এটা হয় না তখন আর। শেষ টানার আগেই সময় শেষ হয়ে যায়। সেজন্য না পান্তা এগুলো তারপরে আপনি দেশানোর মাধ্যমে আপনারা এগুলো আমাদেরকে যেগুলো বলছেন এগুলো দেশানোর মাধ্যমে বুঝাচ্ছেন না পান্তা, এগুলো তো দেশানা। আলোচনা ধামা আলোচনা হোক পান্তা, এটা তারপরে আলোচনা করতেছে না বিদে আমরা বলতে পারছি না, কিন্তু আপনার বলার মধ্যে কোনো ভুল নেই বানতে, এগুলো আপনি হচ্ছেন যেন অজ্ঞানজবানদের দেশনা করবে। আমি বলছি একদিন বা 2 দিন ইয়া করার জন্য। ঠিক আছে বন্ধু। ফ্রান্সের ক্লাসেও করবে। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি। এতে আমাদের পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তে দেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্ম চর্চায় সহযোগিতা করছেন তাদেরকে ওই পুণ্যরাশি দান করছি, এবং আমাকে প্রতিনিয়ত চার প্রত্যাদি দানে ব্রহ্মচর্য পালন করার সহযোগিতা করে চলেছেন তাদেরকেও এই পুণ্যরাশি দান করছি। এবং মানুষের কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ করা অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি।